আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভির আজকের আয়োজনে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, আওয়ামী লীগ না ফিরলে বিএনপি বাঁচবে না। নির্বাচন পরবর্তী রাজনীতির ত্রিমুখী সংঘাত। বেইমানি না করলে মার্চেই দেশে ফিরবেন শেখ হাসিনা। জানিয়ে দিব, দিল্লিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসানকে আটক করেছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। আওয়ামী লীগ না ফিরলে বিএনপি বাঁচবে না। এই কথাটা শুনতে যেমন কড়া, বাস্তবে এর ভেতরে আছে বাংলাদেশের রাজনীতির গভীর কাঠামোগত সংকট। এখানে বাঁচা বা মরে যাওয়া কোনো শারীরিক হুমকি নয়, এটি রাজনৈতিক টিকে থাকা, সামাজিক বৈধতা এবং রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য ধরে রাখার প্রশ্ন। বাংলাদেশে দীর্ঘদিন ধরে রাজনীতি দ্বিমুখী প্রতিযোগিতার উপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল একে অপরের প্রতিপক্ষ হিসেবেই রাজনীতির ময়দানকে পূর্ণ করে রেখেছে। এই দুই মেরুর একটিকে হঠাৎ নিষিদ্ধ করে দিলে রাজনীতির মাঠে যে শূন্যতা তৈরি হয়, সেখানে গণতান্ত্রিক প্রতিযোগিতা কমে যায় আর বাড়ে অনিয়ন্ত্রিত শক্তির প্রভাব। ফলে প্রশ্ন ওঠে, কে মারবে, কেন মারবে, কিভাবে মারবে? এখানে মারা মানে বিএনপির রাজনৈতিক পরিসরকে ক্রমে সংকুচিত করা, তাদের ওপর চাপ বাড়ানো, মাঠে সহিংসতা ও প্রশাসনিক জটিলতায় জড়িয়ে পড়া। এসব চাপের উৎস একক নয়, বরং সমাজের ভেতর বাইরের নানা শক্তি মিলেই বিএনপির জন্য রাজনীতি কঠিন করে তুলতে পারে। আইনি বাস্তবতায় আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইন ও সংশোধিত অর্ডিন্যান্সের আওতায় দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে দলটির নিবন্ধন স্থগিত বা বাতিল হওয়ায় ২০২৬ সালের ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে তারা অংশ নিতে পারেনি। কাগজে কলমে এই নিষেধাজ্ঞা কঠোর হলেও বাস্তব রাজনীতির মাটিতে চিত্রটা একেবারে আলাদা। নির্বাচনের পর জামায়াত এনসিপি জোট পরাজিত হওয়ার পরপরই অন্তত ২০টি জেলায় আওয়ামী লীগের পুরনো পার্টি অফিসে নেতাকর্মীরা ঢুকে পতাকা তুলেছে, স্লোগান দিয়েছে, ছবি টাঙিয়েছে। কোথাও ছাত্র যুব জুলাই আন্দোলনের কর্মীদের সঙ্গে পাল্টা আক্রমণ প্রতি আক্রমণ হয়েছে। অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ঢাকায় পর্যন্ত বেদখল হওয়া একটি অফিস উদ্ধার করে সেখানে কাজ শুরু করেছে দলটির কর্মীরা। এসব ঘটনা দেখাচ্ছে আইন দিয়ে কোনো রাজনৈতিক সংগঠনের সামাজিক শিকড় এক ঝটকায় উপড়ে ফেলা যায় না। দীর্ঘদিন ধরে তৈরি হওয়া নেটওয়ার্ক, সম্পর্ক আর সমর্থন নিষেধাজ্ঞার মধ্যেও সক্রিয় হয়ে উঠতে পারে। পঞ্চগড়ে ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ অফিস পুনরায় খোলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতার প্রকাশ্য সমর্থন আরও স্পষ্ট করে দেয় মাঠ পর্যায়ের বাস্তববাদী মনোভাব। তিনি বলেছেন, এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থেই অফিস বন্ধ রাখার যৌক্তিকতা নেই। পরে দলীয়ভাবে প্রশ্নের মুখে পড়ে ভিন্ন ব্যাখ্যা দিলেও ঘটনাটি ইঙ্গিত করে বিএনপির ভেতরে একাংশ মনে করে প্রতিপক্ষকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দিলে স্থানীয় পর্যায়ে ক্ষমতার শূন্যতা তৈরি হয়। এই শূন্যতা দখল করে নিতে পারে অপরাধী গোষ্ঠী, চরমপন্থী নেটওয়ার্ক বা আন্দোলন নির্ভর অনিয়ন্ত্রিত শক্তি। ফলে মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের দৃশ্যমান উপস্থিতি অনেকের কাছে এক ধরনের ভারসাম্য রক্ষার কৌশল হিসেবেই ধরা পড়ছে। এই প্রেক্ষাপটে বিএনপির বয়ানে ফ্যাসিস্ট দল তকমার ধারও কিছুটা ভোতা হচ্ছে। প্রকাশ্যে না বললেও মাঠ পর্যায়ের অনেক নেতা চান আওয়ামী লীগ আবার সংগঠিত হোক, কারণ প্রতিপক্ষ না থাকলে রাজনীতির উত্তাপ শেষ পর্যন্ত ক্ষমতাসীন দলের দিকেই ঘুরে আসে। প্রশাসনিক চাপ, ছাত্র যুব আন্দোলনের দাবির মুখে পড়া, আন্তর্জাতিক অঙ্গনে বহুদলীয় রাজনীতির প্রশ্নে অস্বস্তি, সব মিলিয়ে বিএনপির জন্য এককভাবে রাজনৈতিক ময়দান সামলানো কঠিন হয়ে ওঠে। প্রতিদ্বন্দ্বী থাকলে রাজনৈতিক ক্ষোভ ও সামাজিক অসন্তোষের একটা অংশ প্রতিযোগিতার ভেতরেই শোষিত হয়। প্রতিদ্বন্দ্বী না থাকলে সেই ক্ষোভ সরাসরি ক্ষমতাসীন দলের দিকে ধেয়ে আসে। নির্বাচন পরবর্তী রাজনীতিতে সংঘাত তীব্র হওয়ার পেছনে এক ত্রিমুখী বাস্তবতা কাজ করছে। একদিকে আছে আইনি নিষেধাজ্ঞা ও মাঠের রাজনীতির দ্বন্দ্ব, রাষ্ট্রের সিদ্ধান্ত আর সামাজিক বাস্তবতার ফাঁক থেকে সংঘর্ষ জন্ম নিচ্ছে।
অন্যদিকে আছে দলীয় রাজনীতির সঙ্গে আন্দোলন নির্ভর শক্তির মুখোমুখি অবস্থান। ছাত্র যুব আন্দোলনের নতুন শক্তিগুলো পুরনো দলগুলোর ওপর আস্থা রাখতে চাইছে না, ফলে সংঘাত অনিবার্য হচ্ছে। তৃতীয়ত আছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ। সরকারকে একদিকে স্থিতিশীলতা দেখাতে হবে, অন্যদিকে সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে হবে। এই দ্বৈত চাপে প্রশাসনিক সিদ্ধান্তগুলোও রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলছে। এই প্রবল আক্রমণ থেকে বাঁচতে বিএনপির সামনে কয়েকটি পথ খোলা: মাঠে প্রতিদ্বন্দ্বিতামূলক সহাবস্থান মেনে নেওয়া, অর্থাৎ আইনি প্রক্রিয়া চলমান থাকলেও বাস্তবে রাজনৈতিক পরিসরে প্রতিপক্ষকে পুরোপুরি অদৃশ্য না করা; প্রশাসনিক সংস্কারের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে দল নিরপেক্ষ রেখে সহিংসতা কমানো; সামাজিক আন্দোলনের যৌক্তিক দাবিগুলোকে প্রাতিষ্ঠানিক রাজনীতির ভেতরে নিয়ে আসা যাতে সংঘাত রাস্তায় না গড়ায়; আন্তর্জাতিক অঙ্গনে বহুদলীয় রাজনীতির প্রতিশ্রুতি স্পষ্ট করে বৈধতা ও সমর্থন নিশ্চিত করা। এসব পথ অনুসরণ না করলে রাজনীতির ভারসাম্য ভেঙে পড়বে, আর সেই ভাঙনের চাপ শেষ পর্যন্ত বিএনপির ওপরই এসে পড়বে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির ইতিহাস একটাই শিক্ষা দেয়: প্রতিপক্ষ ছাড়া রাজনীতি টেকে না। আওয়ামী লীগ আইনি নিষেধাজ্ঞায় আটকে থাকলেও মাঠের রাজনীতি তাদের দৃশ্যমান করে তুলছে। এই বাস্তবতা অস্বীকার করলে সংঘাত আরও ঘনীভূত হবে। আওয়ামী লীগ না ফিরলে বিএনপি বাঁচবে না, এই কথাটা তাই কেবল রাজনৈতিক বক্তব্য নয়, এটি ভবিষ্যতের এক সম্ভাব্য বিপর্যয়ের সতর্ক সংকেত। সাম্প্রতিক সময়ে দিল্লির একটি ভিএফএস সেন্টারে অবস্থানরত অবস্থায় হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচিত নেতা মাহদি হাসানের একটি ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মাহদির নাম পরিচয় উল্লেখ করে তাকে জুলাইয়ের আত্মস্বীকৃত খুনি বলে প্রচার শুরু হয়। পাশাপাশি সরাসরি ও পরোক্ষভাবে হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি উঠেছে। ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দিয়ে পরিচিত হওয়া এক আন্দোলনকর্মীর হঠাৎ দিল্লিতে উপস্থিতি রাজনৈতিক মহলে প্রশ্ন তৈরি করেছে। তিনি কেন গেলেন, কী উদ্দেশ্যে গেলেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে কেন এত দ্রুত অপপ্রচার ছড়িয়ে পড়ল? ভিএফএস সেন্টার সাধারণত বিদেশে ভিসা সংক্রান্ত প্রক্রিয়ার জন্য ব্যবহৃত একটি বেসরকারি সেবা কেন্দ্র। দিল্লির ভিএফএস সেন্টারে মাহদির উপস্থিতি মানেই যে তিনি রাজনৈতিক আশ্রয় নিতে যাচ্ছেন বা কোনো গোপন সমঝোতায় জড়াচ্ছেন, এমন ধারণার পক্ষে এখনও কোনো যাচাইযোগ্য প্রমাণ সামনে আসেনি। তবু রাজনৈতিক উত্তেজনার সময়ে একজন পরিচিত আন্দোলন নেতাকে দেশের বাইরে দেখা যাওয়ায় সন্দেহ আর গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অ্যাকাউন্ট থেকে মাহদির নামে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলা হয়, যাকে জুলাইয়ের আত্মস্বীকৃত খুনি বলে আখ্যা দেওয়া হচ্ছে। কিন্তু এই ধরনের গুরুতর অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো মামলা, আদালতের নথি বা আইনশৃঙ্খলা বাহিনীর বিবৃতি প্রকাশ্যে আসেনি। ফলে এটাকে প্রাথমিকভাবে অপপ্রচার বা চরিত্র হননের কৌশল হিসেবেই দেখছেন অনেক পর্যবেক্ষক। এই ঘটনার আরেকটি দিক হল মাহদির ব্যক্তিগত জীবনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তিনি তার কয়েক বছরের বড় বান্ধবীর সঙ্গে দিল্লিতে অবস্থান করছেন। জানা যাচ্ছে 6 মাস আগে তাদের মধ্যে কন্ট্যাক্ট ম্যারেজ হয়েছে এবং সেই সূত্রেই তিনি সঙ্গিনীকে সঙ্গে নিয়ে গেছেন। ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক সিদ্ধান্ত একজন নাগরিকের মৌলিক অধিকার, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে প্রায়ই দেখা যায় আন্দোলন বা রাজনৈতিক পরিচয়ের সঙ্গে ব্যক্তিগত জীবনকে জুড়ে দিয়ে চরিত্র হনন করা হয়। মাহদির ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে। তার দিল্লি সফরের ব্যক্তিগত কারণকে গোপন রাজনৈতিক উদ্দেশ্য হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা চলছে। এই অপপ্রচারের পেছনে যে রাজনৈতিক প্রেক্ষাপট কাজ করছে সেটাও গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে নির্বাচন পরবর্তী উত্তেজনা, নিষিদ্ধ ঘোষিত দলগুলোর মাঠে ফেরার চেষ্টা, ছাত্র যুব আন্দোলনের সঙ্গে দলীয় রাজনীতির সংঘর্ষ, সব মিলিয়ে পরিবেশ এমন যে কোনো আলোচিত মুখ সহজেই টার্গেটে পরিণত হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আগে থেকেই নানা পক্ষের সমালোচনার মুখে পড়ছে। কেউ কেউ তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলছে, আবার কেউ কেউ তাদের বিরুদ্ধে সহিংসতার দায় চাপানোর চেষ্টা করছে। মাহদির ওপর খুনি তকমা বসানোর চেষ্টা সেই ধারাবাহিকতারই অংশ হতে পারে। এখানে দিল্লির প্রসঙ্গ আলাদা মাত্রা যোগ করেছে। বাংলাদেশের রাজনীতিতে ঢাকা ও দিল্লি এই দুই শহর কেবল ভৌগোলিকভাবে আলাদা নয়, প্রাতিকিক অর্থেও দুই ভিন্ন রাজনৈতিক বলয়ের ইঙ্গিত বহন করে। দিল্লিতে কাউকে দেখা গেলেই অনেকে ধরে নেয় ভারতের সঙ্গে গোপন যোগাযোগ বা রাজনৈতিক আশ্রয়ের গল্প।
অথচ বাস্তবতা হল চিকিৎসা, ভিসা প্রসেসিং, পারিবারিক ভ্রমণ বা ব্যক্তিগত প্রয়োজনে প্রতিদিনই অসংখ্য বাংলাদেশি দিল্লিতে যাতায়াত করে। মাহাদির ক্ষেত্রেও ভিএফএস সেন্টারে যাওয়াটা ভিসা সংক্রান্ত প্রক্রিয়ার অংশ হতে পারে, এমনটাই স্বাভাবিক ব্যাখ্যা। কিন্তু রাজনৈতিক উত্তেজনার সময়ে স্বাভাবিক ঘটনাও অস্বাভাবিক ব্যাখ্যার শিকার হয়। সবচেয়ে উদ্বেগজনক দিক হল হুমকির বিষয়টি। সামাজিক মাধ্যমে প্রকাশ্যে কাউকে হত্যাকারী আখ্যা দেওয়া এবং তাকে লক্ষ্য করে হুমকি ছড়ানো আইনগতভাবে গুরুতর অপরাধ। এতে শুধু ওই ব্যক্তির নিরাপত্তা ঝুঁকিতে পড়ে না, তার পরিবার ও ঘনিষ্ঠদের জীবনও অনিশ্চয়তায় পড়ে। রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা করা এক জিনিস, আর ব্যক্তি নির্দিষ্ট হুমকি ও অপপ্রচার চালানো সম্পূর্ণ ভিন্ন বিষয়। গণতান্ত্রিক সমাজে মতভিন্নতা থাকবে, সমালোচনা হবে, কিন্তু বিচার ছাড়াই কাউকে অপরাধী বানিয়ে দেওয়া সামাজিক ন্যায় বিচারের মৌলিক নীতির পরিপন্থী। এই ঘটনাটি আরও একবার মনে করিয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্য যাচাই না করে বিশ্বাস করা কতটা বিপজ্জনক। একটি ভিডিও বা ছবি কনটেক্সট ছাড়া ভাইরাল হলে সেটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা খুব সহজ হয়ে যায়। মাহাদির দিল্লি যাত্রা সত্যিই ব্যক্তিগত কারণেই হোক বা অন্য কোনো বৈধ প্রয়োজনে, তা প্রমাণের দায় তার নয়, অভিযোগকারীদেরই প্রমাণ হাজির করতে হয়। প্রমাণ ছাড়া কাউকে জুলাইয়ের আত্মস্বীকৃত খুনি বলে দাগিয়ে দেওয়া কেবল একজন ব্যক্তিকে নয়, পুরো আন্দোলনের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলে দেয়। শেষ পর্যন্ত প্রশ্নটা দাঁড়ায়, রাজনীতির উত্তাপে কি আমরা ব্যক্তি মানুষটাকে ভুলে যাচ্ছি? একজন আন্দোলনকর্মী দেশের বাইরে গেলেই তাকে শত্রু বানাতে হবে কেন? ব্যক্তিগত সম্পর্ককে কেন রাজনৈতিক অস্ত্র বানানো হবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে না পারলে ভবিষ্যতে আরও অনেক মাহাদি হাসান অপপ্রচার, হুমকি আর চরিত্র হননের শিকার হবে। রাজনীতির তীব্র মতভেদ থাকুক, কিন্তু সত্য যাচাই আর মানবিক সীমারেখা অতিক্রম না করার দায়িত্ব সবারই।